ভাবুন তো এমন একটি পরিস্থিতির কথা যেখানে গত ৭০ বছরের বেশি সময় ধরে পুরো পশ্চিমা বিশ্বের নিরাপত্তার অতন্ত্র প্রহরী হিসেবে পরিচিত একটি জোট আজ খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। আমরা এমন একটি সামরিক এবং রাজনৈতিক শক্তির কথা বলছি যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত ইউরোপ এবং আমেরিকার সুরক্ষা কবচ হিসেবে কাজ করছে। কিন্তু সময়ের পরিক্রমায় সেই অটুট বন্ধনে আজ এমন সব ফাটল দেখা দিচ্ছে যা এর আগে বিশ্ব রাজনীতিতে কল্পনা করা যায়নি। ইরান ইস্যুকে কেন্দ্র করে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোর মধ্যে যে গভীর দ্বন্দ্ব তৈরি হয়েছে তা কেবল সাময়িক কোনো রাজনৈতিক মতবিরোধ নয়, বরং এটি হতে পারে গত ৭ দশকের বিশ্ব ব্যবস্থার আমূল পরিবর্তনের একটি স্পষ্ট সংকেত। আজ আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি পদক্ষেপ আমাদের আগামীর মানচিত্রকে নতুন করে এঁকে দিচ্ছে। কিন্তু প্রশ্ন থাকতে পারে যে এই মহাশক্তিশালী জোটের পতনের ঘণ্টা কি সত্যি বাজতে শুরু করেছে এবং এই সংঘাতের শেষ সীমানাই বা কোথায়? চলুন আজ পুরো বিষয়টি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি এবং দেখার চেষ্টা করি পর্দার আড়ালে আসলে কি ঘটছে। ইনসাইড বিয়ন্ড হেডলাইন্সের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মকসিদুল ইসলাম। শিরোনামের ওপারে গিয়ে সংবাদের মূল সুর এবং গভীর বিশ্লেষণ খুঁজে পাওয়াই আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য। আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট, সংক্ষেপে ন্যাটো, এবং এর ভেতরে চলমান নজিরবিহীন অস্থিরতা। বিশ্ব রাজনীতির সমীকরণগুলো এখন আর আগের মতো সহজ নেই এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব আর তাকে ঘিরে পশ্চিমা বিশ্বের দ্বিধা বিভক্তি আমাদের এক নতুন সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে। আমরা যখন খবরের কাগজে ন্যাটোর ভেতরের টানাপোড়েন নিয়ে পড়ি তখন হয়তো আমরা কেবল উপরিভাগটাই দেখতে পাই, কিন্তু এর গভীরে রয়েছে অর্থনৈতিক স্বার্থ এবং ভূ রাজনৈতিক আধিপত্যের এক জটিল লড়াই। আজকের এই আলোচনা থেকে আমরা জানার চেষ্টা করব কেন একসময়ের পরম মিত্ররা আজ একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে এবং কেন ইরান ইস্যু এই জোটের কফিনে শেষ ব্রেক হয়ে উঠতে পারে। আমরা যদি ইতিহাসের এই বাঁকগুলো বুঝতে না পারি তবে আগামী বিশ্ব পরিস্থিতিতে নিজেদের অবস্থান নিশ্চিত করা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। তাই পুরো বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে হলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। এই সংঘাতের প্রকৃত কারণ বুঝতে হলে আমাদেরকে কেবল বর্তমানের দিকে তাকালে হবে না, বরং ন্যাটোর কাঠামোগত দুর্বলতাগুলোর দিকে নজর দিতে হবে। দীর্ঘ সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোর উপর এক ধরনের প্রচ্ছন্ন ক্ষোভ পোষণ করে আসছে, যার বহিঃপ্রকাশ আমরা বর্তমান সময়ে সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। আমেরিকার অভিযোগ হলো তারা যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে নিজেদের কোষাগার উজাড় করে দিচ্ছে, তখন ইউরোপীয় দেশগুলো ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও তাদের প্রতিরক্ষা বাজেটে যথেষ্ট অর্থ ব্যয় করছে না। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক উত্থান এই অসন্তোষকে এক নতুন মাত্রা দিয়েছে, যেখানে তিনি সরাসরি ইউরোপীয় দেশগুলোকে ফ্রি রাইডার বা বিনা পয়সায় সুবিধা ভোগকারী হিসেবে চিহ্নিত করেছেন। ন্যাটোর নিয়ম অনুযায়ী প্রতিটি সদস্য দেশের তাদের জিডিপির অন্তত 2% প্রতিরক্ষা খাতে খরচ করার কথা থাকলেও অনেক প্রভাবশালী ইউরোপীয় দেশ তা বছরের পর বছর অবহেলা করে এসেছে। এই অর্থনৈতিক বৈষম্য থেকেই সম্পর্কের অবনতির শুরু, যা পরবর্তীতে কূটনৈতিক ফাটলে রূপ নেয়। যখন ইরান ইস্যুটি সামনে আসে তখন এই পুরনো ক্ষতগুলো আবার নতুন করে রক্তক্ষরণ শুরু করে, কারণ আমেরিকা এখন আর একতরফাভাবে ইউরোপের নিরাপত্তার ভার নিজের কাঁধে বইতে রাজি নয়। তারা এখন স্পষ্ট করে বুঝিয়ে দিতে চায় যে ইউরোপ যদি আমেরিকার স্বার্থ রক্ষা এগিয়ে না আসে তবে আমেরিকার পক্ষে থেকেও তাদের সুরক্ষা দেওয়ার নিশ্চয়তা আর থাকছে না। ইরান ইস্যুটি যখন বিশ্ব রাজনীতির মঞ্চে প্রধান হয়ে উঠল তখন থেকেই ন্যাটোর ভেতরকার আদর্শিক পার্থক্যগুলো স্পষ্ট হতে শুরু করে। 2015 সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যখন আমেরিকা একতরফাভাবে বেরিয়ে গেল এবং ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলো, তখন ইউরোপ সেই সিদ্ধান্তকে সহজভাবে নিতে পারেনি। ইউরোপের দেশগুলো, বিশেষ করে জার্মানি এবং ফ্রান্স, মনে করেছিল যে আলোচনার মাধ্যমে ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে দূরে রাখা সম্ভব। কিন্তু আমেরিকা এখন কেবল আলোচনার বদলে সরাসরি চাপের নীতি অনুসরণ করতে চাইছে। আমেরিকার পক্ষ থেকে বারবার দাবি জানানো হচ্ছে যে ইরানকে রুখতে হলে ইউরোপকেও কঠোর অবস্থানে যেতে হবে এবং প্রয়োজনে সামরিক শক্তি প্রদর্শনে অংশ নিতে হবে। অন্যদিকে
ইউরোপীয় নেতারা মনে করছেন যে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ানো বা তাদের কোণঠাসা করা মানে হলো পুরো মধ্যপ্রাচ্যে এক দীর্ঘমেয়াদী অস্থিরতা ডেকে আনা, যা সরাসরি ইউরোপের জ্বালানি নিরাপত্তা এবং অভিবাসন সংকটের উপর প্রভাব ফেলবে। এই যে দুটি পারস্পরিক বিপরীতধর্মী চিন্তাধারা, এর ফলে পশ্চিমা জোট আজ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। আমেরিকা যেখানে বলছে হয় আমাদের সাথে থাকো, না হলে একলা চলো, সেখানে ইউরোপ নিজেদের অস্তিত্ব রক্ষায় একটি স্বতন্ত্র কূটনৈতিক পথ খোঁজার চেষ্টা করছে, যা ন্যাটোর ঐক্যকে ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করছে। ন্যাটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো এর সংবিধানের আর্টিকেল 5। এখানে বলা আছে যে যে কোনো একটি সদস্য দেশের উপর আক্রমণ মানে পুরো জোটের উপর আক্রমণ। শীতল যুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত এই একটি ধারাই ইউরোপকে রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষা করে এসেছে এবং পশ্চিমা সংহতির প্রতীক হিসেবে কাজ করেছে। কিন্তু বর্তমান সময়ে এসে এই পবিত্র বিশ্বাসের উপর এক বিশাল প্রশ্ন দাঁড়িয়ে গেছে, কারণ আমেরিকা এখন প্রকাশ্যে এই ধারাটি পালনের ক্ষেত্রে শর্ত আরোপ করতে শুরু করেছে। ট্রাম্প প্রশাসন যখন বলছে যে যারা নিজেদের প্রতিরক্ষা খরচ নিজেরা বহন করবে না তাদের রক্ষার দায়িত্ব আমেরিকা নেবে না, তখন ন্যাটোর সেই পুরনো মাহাত্ম্য আর অবশিষ্ট থাকে না। এটি কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি ন্যাটোর আত্মাকে ক্ষতবিক্ষত করার মতো একটি বিষয়, যা নিরাপত্তার নিশ্চয়তা যদি শর্ত সাপেক্ষে হয়ে যায় তবে জোটের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে। ইউরোপের নেতারা এখন উপলব্ধি করছেন যে বিপদের সময় ওয়াশিংটন হয়তো আগের মতো তাদের পাশে এসে দাঁড়াবে না, এবং এই নিরাপত্তাহীনতার বোধ থেকেই তারা নিজেদের আলাদা সেনাবাহিনী বা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার কথা ভাবতে বাধ্য হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট যখন ন্যাটোকে ব্রেন ডেড বা মগজহীন বলে আখ্যায়িত করেন, তখন বুঝতে হবে যে দীর্ঘদিনের গড়ে ওঠা আস্থার সংকট এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং এই সংকট কাটিয়ে ওঠা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশ্ব রাজনীতিতে হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম। পৃথিবীর মোট উৎপাদিত জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই সরু পথটি দিয়ে বিভিন্ন দেশে পৌঁছায়। ইরান যখন এই নৌপথ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়, তখন আমেরিকা চেয়েছিল একটি সম্মিলিত সামরিক মিশন তৈরি করতে, যেখানে ন্যাটোর সব মিত্র দেশ তাদের নৌবাহিনী পাঠিয়ে এই অঞ্চলটিকে পাহারা দেবে। কিন্তু আশ্চর্যজনকভাবে ইউরোপের প্রধান দেশগুলো আমেরিকার এই মিশনে সরাসরি যোগ দিতে অস্বীকার করে, যা ন্যাটোর ইতিহাসে বিরল ঘটনা হিসেবে পরিচিত হয়ে থাকবে। ইউরোপের যুক্তি হলো তারা ইরানের সাথে আরও উত্তেজনা বাড়াতে চায় না এবং এই ধরনের সামরিক অংশগ্রহণ কূটনৈতিক পথকে চিরতরে বন্ধ করে দেবে। এই অনীহা আমেরিকাকে এতটাই ক্ষুব্ধ করেছে যে তারা এখন ইউরোপকে আর নির্ভরযোগ্য মিত্র হিসেবে বিবেচনা করতে পারছে না। অথচ বিশ্ব অর্থনীতির এই লাইফলাইনটি যদি আজ হুমকির মুখে পড়ে যায়, তবে এর প্রভাব সরাসরি ইউরোপের সাধারণ মানুষের পকেটে গিয়ে পড়বে। কিন্তু তবুও তারা আমেরিকার নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত নয়। এই পরিস্থিতি প্রমাণ করে যে পশ্চিমা বিশ্বের দেশগুলোর মধ্যে স্বার্থের সংঘাত এখন এতটাই চরমে পৌঁছেছে যে তারা বিশ্ব অর্থনীতির ঝুঁকি নিতেও পিছপা হচ্ছে না, যা ন্যাটোর ভবিষ্যতের জন্য অত্যন্ত অশনি সংকেত। আলোচনার এই পর্যায়ে এসে আমাদের মনে হওয়া অস্বাভাবিক নয় যে আমরা হয়তো এমন এক ঐতিহাসিক ডিভোর্স বা বিচ্ছেদের সাক্ষী হতে চলেছি। ন্যাটোর বর্তমান পরিস্থিতিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি এখন এমন একটি ভাঙা ঘরের মতো, যা বাইরে থেকে চুনকাম করা থাকলেও ভেতরের পুরোটাই নড়বড়ে হয়ে গেছে। বিশেষজ্ঞরা এখন আশঙ্কা করছেন যে ন্যাটোর এই বিভক্তি আসলে রাশিয়া এবং চীনের মতো উদীয়মান শক্তিগুলোর জন্য এক বিশাল সুযোগ তৈরি করে দিচ্ছে। আমেরিকা যদি ইউরোপকে একা ছেড়ে দেয়, তবে ইউরোপ হয়তো ধীরে ধীরে রাশিয়ার প্রভাব বলয়ে চলে যেতে পারে, অথবা চীন তাদের অর্থনৈতিক শক্তি দিয়ে এই শূন্যস্থান পূরণ করতে পারে। একমেরু বিশ্ব ব্যবস্থা থেকে আমরা এখন বহুমেরু বিশ্ব ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছি, যেখানে কোনো একটি নির্দিষ্ট দেশ আর পৃথিবীর ভাগ্য নির্ধারণ করতে পারবে না। ন্যাটোর এই সংকটের মানে হলো পশ্চিমা সভ্যতার সেই একচ্ছত্র আধিপত্যের পতন, যা গত কয়েক শতাব্দী ধরে বিশ্বকে শাসন করে এসেছে। আমরা হয়তো খুব শীঘ্রই দেখতে পাবো যে ইউরোপীয় দেশগুলো তাদের নিজেদের একটি সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে এবং আমেরিকা উত্তর আটলান্টিক থেকে মুখ ফিরিয়ে নিজের অভ্যন্তরীণ স্বার্থ রক্ষায় বেশি মনোযোগ দিচ্ছে। এই পরিবর্তনগুলো আমাদের এই ইঙ্গিত দেয় যে আগামীর বিশ্ব হবে আরও বেশি অস্থির এবং অনিশ্চিত, যেখানে মিত্র নির্বাচনের ক্ষেত্রে
সবাইকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, আর তা হলো ন্যাটো কি সত্যি চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে, নাকি এই বড় বড় দেশগুলোর ভেতরের সংঘাত মিটে গিয়ে আবার নতুন কোনো শক্তিশালী জোটের জন্ম হবে? ন্যাটোর এই ভেঙে পড়া বা দুর্বল হওয়া কি আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন কোনো সুযোগ আনবে, নাকি বৈশ্বিক অস্থিরতা আমাদের আরও বিপদে ফেলবে? তা নিয়ে ভাবার সময় এখনই। আজকের এই গভীর বিশ্লেষণ নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন ইউরোপের এখন আমেরিকার সাহায্য ছাড়াই চলা উচিত? তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তবে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ বিষয়টি ছড়িয়ে দিন। বিশ্ব রাজনীতির এমন সব জটিল সমীকরণ আর খবরের পেছনের আসল ঘটনাগুলো, আসল সত্যগুলো নিয়মিত জানতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। ইনসাইট বিয়ন্ড হেডলাইন্স এর পক্ষ থেকে আমি মকসিদুল ইসলাম আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের সপ্তাহে আরও কোনো নতুন বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।